আপনি আপনার হিউম্যান বডির কোন জায়গাটিকে বেশি প্রাধান্য দিবেন, হাত পা নাকি মস্তিষ্ক? কোশ্চেন, এটা তো বায়োলজি ক্লাস, আপনি আমাকে কোশ্চেনটা করেন, আপনি কোশ্চেনটা করেন। এই যে আপনি যখন বিভিন্ন উদাহরণ টেনে এই জিনিসটিকে নিয়ে আসেন, তখন কেন আপনি এটিকে প্রাধান্য দিচ্ছেন না, যেটি একটু মস্তিষ্ক হিসেবে কাজ করছে জাতির জন্য? আচ্ছা গোটা ধন্যবাদ। জাতির তাহলে জন্য। আমি তাদেরকে কোশ্চেন করে যাই, আপনারা প্রত্যেক মানুষের মস্তিষ্কে কিভাবে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে সহিংস উগ্রবাদ দমন করার চিন্তাধারা ঢুকিয়ে দিবেন, এগুলো আপনি উত্তর দিয়ে দেবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পরিশেষে আজকে যদি সরকারি দলকে কোয়েশ্চেন করি, যে সরকারি দল এই যে ধর্মীয় উন্মাদনা, সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদ যে হয়েই চলেছে, এগুলো আপনারা কিভাবে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে দমন করবেন? হয়তো উত্তর বলবেন, হযরত, যে দেশে রাজনৈতিক সদিচ্ছার আশ্রয় নিয়ে বালিশের মূল্য 1320 টাকা এবং তা বাহনের মূল্য 720 টাকা পর্যন্ত করা যায়, সে দেশে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে সবকিছু সম্ভব। মাননীয় স্পিকার, প্রথমে শুরু করতে চাই সরকারি দলের প্রথম বক্তার উক্তি দিয়ে। মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন যে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োগ করার মাধ্যমে তিনি জনগণকে সম্পৃক্ত করবেন, আজকে দেশের আলেম উলামাদেরকে সম্পৃক্ত করবেন, এবং যারা সহিংস উগ্রবাদে লিপ্ত হচ্ছে এবং যারা করছে তাদেরকে মাননীয় স্পিকার সদিচ্ছা আওতায় আইনে তাদেরকে মাননীয় স্পিকার সহিংস উগ্রবাদ মুক্ত করবেন। তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে, আপনি যখন এই সদিচ্ছা বাস্তবায়ন করতে যাবেন, তখন আপনি সদিচ্ছার অংশটুকু সেই সমাজের সেই অংশটুকুই গ্রহণ করবে যারা আপনার রাজনৈতিক মতাদর্শের উপর নির্ভরশীল এবং আনুগত্যশীল। কিন্তু যারা আপনার রাজনৈতিক মতাদর্শের উপর আনুগত্যশীল নয়, তারা কিন্তু কোশ্চিনকালে আপনাদের এই সদিচ্ছা গ্রহণ করবে না। মাননীয় স্পিকার, আজকে সরকারি দলের দ্বিতীয় বক্তাকে কোয়েশ্চেন করেছিলাম যে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক দায়িত্ববোধের ব্যাপারে, তিনি কিন্তু সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনাকে দেখে দিয়েছি যে রাজনৈতিক সদিচ্ছা কি এবং রাজনৈতিক দায়িত্ববোধ কি। মাননীয় স্পিকার, জনগণের জন্য বাজেট প্রণয়ন করা, এটা হচ্ছে সরকারের দায়িত্ব কর্তব্য, এবং বাজেট থেকে টাকা লুট না করা, সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে তৃতীয় বক্তা বলে গেলেন যে বেকারত্বতার কথা, বেকারত্বের অভাবে নাকি মাননীয় স্পিকার সহিংস উগ্রবাদ সৃষ্টি হচ্ছে। তাহলে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, নিব্রাস, মীর মুবাশ্বের, তারা কোন ধরনের বেকারত্বের শিকার ছিল? মাননীয় স্পিকার, আমরা যদি পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে চাই মাননীয় স্পিকার, যুগে যুগে কিন্তু মাননীয় স্পিকার শান্তিপ্রিয় মানুষের সংখ্যা বেশি ছিল এবং এখনো আছে। কিন্তু কেন মাননীয় স্পিকার তারপরে সহিংস উগ্রবাদ পুরো পৃথিবীতে চলে যাচ্ছে? মাননীয় স্পিকার, ঠিক এখানে একটা গ্যাপ আছে মাননীয় স্পিকার। কেন হচ্ছে যে একটা মাইনরিটি গ্রুপ থাকে যারা কিনা মাননীয় স্পিকার এক ধরনের আইডিওলজি বা এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, এবং তারা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ক্রিটিক্যাল। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে আমার আজকে দলীয় প্রধান যেই জিনিসগুলো কারণগুলো উল্লেখ করে গেছেন মাননীয় স্পিকার, সেইগুলোই কিন্তু সহিংস উগ্রবাদের দিকে মানুষকে ধাবিত করছে। মাননীয় স্পিকার, এবার একটি তুলনামূলক বিশ্লেষণ করি। মাননীয় স্পিকার, 20 আগস্ট 2017 অষ্টম জাতীয় বিতর্ক বিকাশ প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব অনুষ্ঠানে আমাদের সাবেক মহাপরিচালক পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছিলেন, জঙ্গিবাদ নির্মূল করতে এ পর্যন্ত আমরা 23টি অভিযান পরিচালনা করেছি, কিন্তু পুরোপুরি নির্মূল করতে পারেনি সামাজিক অঙ্গীকার অভাবে। তথ্যসূত্র চ্যানেলাই। ঠিক তার 1.5 বছর পর মাননীয় স্পিকার 20 মার্চ 2019 ঠিক এই মঞ্চে আজকে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় বলেছিলেন, অনেক উন্নত দেশ আজকে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কিন্তু মাননীয় স্পিকার সহিংস উগ্রবাদ দমন করতে পারেনি, যত সাফল্য আজকে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, তার কারণ হচ্ছে ঐক্যবদ্ধ অঙ্গীকারের কারণে মাননীয় স্পিকার আজ উগ্রবাদের শেকড় উপড়ে ফেলা সম্ভব হয়েছে। তথ্যসূত্র ডিএমপি নিউজ। মাননীয় স্পিকার।